Fear begins where logic ends. Are you ready? হালদা নদীর পানির নিচে যা থাকে তা কেবল মাছ আর পলি নয়। মাঝরাতে এই নদীতে যারা নামে তারা এক অদ্ভুত সত্য টের পায়। প্রথম যে জিনিসটা শরীরে এসে লাগে তা ভয় নয়, তা হলো এক প্রবল ওজন। পানির ঘনত্ব যেন হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়। লগি ঠেললে নড়ে না, বৈঠা মারলে মনে হয় নিচের দিকে কেউ দড়ি ধরে টেনে রাখছে। এই কথাগুলো আমি আগে বড়দের মুখে শুনলে হাসতাম, কিন্তু সেই কালরাত্রির পর থেকে আমি জানি হালদার বুক কোনোদিনও খালি ছিল না। আমার নাম রাশেদ, 14 পুরুষের জেলে আমরা। বাপদাদার পর হালদা আমায় টেনে নিয়েছে তার বুকে। প্রতি চৈত্র বৈশাখ মাসে যখন মেঘের ডাক শোনা যায় তখন হালদা খোলে। রুই কাতলার ডিম ছাড়ে মা মাছেরা। সেই ডিম মানে আমাদের কাছে টাকা, সম্মান আর সারা বছরের খোরাকি। কিন্তু নদীর এই আদিম নিয়ম মানুষ বানায়নি, নিয়ম বানিয়েছে নদীর নিচে যারা রাজত্ব করে তারা। সেই রাতে নৌকায় আমরা 4 জন ছিলাম, অভিজ্ঞ কাশেম মাঝি, বাবলু, নয়ন আর আমি। চৈত্র মাসের ঘোর অমাবস্যা, আকাশ যেন একখানা বিশাল কালো কম্বল। বিদ্যুৎ চমকাচ্ছিল দূরে, কিন্তু মেঘের গর্জন কানে আসছিল না। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছিল। জাল ফেলার ঠিক আগে কাশেম মাঝি আমার কাঁধে একটা শক্ত হাত রাখলেন। তার আঙুলগুলো কাঁপছিল। তিনি ফিসফিস করে বললেন, শোন রাশেদ, আজ রাতটা সুবিধার না। জাল টানার সময় শুধু সাদা ডিমগুলোই তুলবি। যদি ভুলে কোনো কালচে বা ধোঁয়ার মতো রঙের কিছু দেখিস তক্ষুনি চোখ নামাবি, হাত বাড়াবি না, ওটার দিকে তাকাবিও না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কৌতুক করে বলেছিলাম, ডিম আবার কালচে হয় নাকি মাঝি? পচা ডিম হলে তো গন্ধই বেরোবে। মাঝি আমার দিকে একবার তাকালেন। অন্ধকারের মধ্যেও তার চোখের সেই শূন্য চাহনি দেখে আমার হাসিটা গলার ভেতর আটকে গেল। তার চোখে কোনো হাসি ছিল না, ছিল এক জমাট বাঁধা আতঙ্ক। জাল ফেলার পর থেকেই অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। জালটা যখন আমরা টেনে তোলার চেষ্টা করছি তখন মনে হচ্ছিল পানির নিচে বিশাল কোনো দানব সেটাকে আঁকড়ে ধরে আছে। নৌকার এক পাশ পানির কিনারা পর্যন্ত ডুবে গেল। হঠাৎ শব্দ হলো, ঢপ ঢপ। মাছ লাফালে ঝপাঝপ শব্দ হয়, পানির ছিটা ওঠে। কিন্তু এই শব্দটা ছিল ভিন্ন। মনে হচ্ছিল ভেজা কোনো চামড়া বা মাংসপিণ্ড নৌকার পাটাতনে আছড়ে পড়ছে। জালের এক কোণায় আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। হাজার হাজার উজ্জ্বল সাদা মাছের ডিমের মাঝখানে কয়েকটা গোল গোল গোলক। সেগুলো কালো নয়, বরং কুয়াশার মতো ধূসর। মনে হচ্ছিল স্থির পানির ভেতর ধোঁয়া পাক খাচ্ছে। কোনো চাঁদের আলো নেই, অথচ ডিমগুলো নিজেদের ভেতর থেকেই এক ধরনের মৃত আলো ছড়াচ্ছে। তীব্র কৌতূহলে আমি হাত বাড়ালাম। বাবলু চিৎকার দিয়ে উঠল, ওই হারামজাদা, হাত দিস না, জালটা কাইটা ফাল। কিন্তু আমার হাতের আঙুল ততক্ষণে ওই ধূসর ডিমটাকে স্পর্শ করেছে। স্পর্শটা ছিল নাড়ির স্পন্দনের মতো। এটা ঠান্ডাও নয়, আবার গরমও নয়, এক অদ্ভুত জীবন্ত তাপমাত্রা। যখন আমি ওটা হাতে নিলাম মনে হলো ডিমের ভেতর থেকে কেউ একজন আমার তালুতে সজোরে চাপ দিচ্ছে, যেন ভেতরে কেউ বন্দী হয়ে আছে এবং সে এক্ষুনি বেরিয়ে আসবে। আমি আতঙ্কে ডিমটা পানিতে ছুঁড়ে ফেললাম। সাথে সাথেই সারা হালদা নদী 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। ঢেউ থেমে গেল, বাতাসের শোঁ শোঁ শব্দ বন্ধ হয়ে গেল। চারপাশ একদম নিঝুম। তারপর দূর অন্ধকার থেকে ভেসে এলো একটা ডাক, রাশেদ, ঘরে আয় বাবা। আমার মা। বুকটা ধক করে উঠল। আমার মা বাড়িতে জীবিত এবং সুস্থ, অথচ এই মাঝ নদীতে তার কণ্ঠস্বর অবিকল শোনা যাচ্ছে। নয়ন পাশে বসে থরথর করে কাঁপছিল। সে বিড়বিড় করে বলল, তোরা শুনছিস? আমার ছোট বোনের গলা। ও তো 3 বছর আগে এই নদীতেই ডুবে মরেছিল। কাশেম মাঝি আর এক মুহূর্ত দেরি করলেন না। কোমর থেকে ধারালো দাও বের করে জালের দড়িটা এক কোপে কেটে ফেললেন। তিনি চিৎকার করে বললেন, এই জাল নদীর, নদী ফেরত চাইছে, হাল ছাড়, কুল ধর। আমরা সে রাতে প্রাণে বেঁচে ফিরলাম ঠিকই, কিন্তু হালদা আমাদের আর ছাড়ল না। পরদিন থেকে পুরো জেলে পাড়ায় এক অশুভ ছায়া নেমে এলো। বাবলুর 5 বছরের মেয়েটা সকালে উঠে অদ্ভুত সব কথা বলতে শুরু করল। সে নাকি জানলার বাইরে দেখেছে মাটির নিচ থেকে নয়, পানির নিচ থেকে আলো জ্বলছে। হাজার হাজার চোখ তাকে ডাকছে। নয়ন সারাদিন একা একা বিড়বিড় করত। সে দাবি করল রাতে ঘুমানোর সময় কে যেন ভিজে হাত দিয়ে তার পা ধরে সজোরে টান দিয়েছে। আর আমার অবস্থা ছিল শোচনীয়। মাঝরাতে কান পাতলেই আমি শুনতে পেতাম সেই কণ্ঠ, রাশেদ, নিচে নাম, নিচে আয়। তৃতীয় রাতে আমাদের ডিম রাখার ঘরে আগুন ধরল। কেউ আগুন লাগায়নি,
বাবলু দেখল সেই কালচে ডিমগুলোর ভেতর থেকে আগুনের মতো তপ্ত ধোঁয়া বেরোচ্ছে। ডিমগুলো ফুটছিল, কিন্তু মাছ বেরোচ্ছিল না। ডিমের ভেতর থেকে বেরিয়ে আসছিল কুণ্ডলি পাকানো কালো কুয়াশা, যা মানুষের আকৃতি নেওয়ার চেষ্টা করছে। কাশেম মাঝি তখন আমাদের ডিম ঘরের দাওয়ায় বসে একটা বিড়ি ধরালেন। আগুনের মৃদু আলোয় তার মুখটা মরা মানুষের মতো ফ্যাকাশে দেখাচ্ছিল। তিনি বললেন, রাশেদ, এইগুলো মাছ না, এইগুলো পানি জিন। তিনি বলতে থাকলেন, যেখানে অনেক রক্ত পড়ে, যেখানে মানুষ অতৃপ্ত বাসনা নিয়ে মরে, সেখানে এই বীজগুলো জন্মায়। এরা মানুষ হতে চায় না, এরা চায় মানুষকে ধ্বংস করতে। এরা আমাদের পরিচিত মানুষের গলা নকল করে ডাকে, যাতে আমরা নিষেধ ভেঙে পানির গভীরে যাই। চতুর্থ রাতে নয়ন হারিয়ে গেল। সকালে নদীর পাড়ে গিয়ে আমরা দেখলাম তার নৌকাটা ভেসে আছে, জালটা পড়ে আছে খোলে, কিন্তু নয়ন নেই। পাড়ের বালিতে শুধু কয়েকটা ভেজা পায়ের ছাপ, যা গভীর পানির দিকে চলে গেছে। ফিরে আসার কোনো চিহ্ন নেই। মাঝি বললেন, আজই শেষ রাত, যা এনেছি সব ফেরত দিতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। আমরা মাঝ নদীতে গেলাম। সেদিন পানি একদম স্বচ্ছ হয়ে গেছিল। নৌকার ওপর থেকে তাকাতেই দেখি পানির কয়েকশো ফুট নিচে হাজার হাজার আলো জ্বলছে। সেগুলো ডিম নয়, সেগুলো চোখ। শত শত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। পানির নিচের ছায়াগুলো নড়াচড়া করছে। দেখতে মানুষের মতো নয়, কিন্তু তাদের মুখ দিয়ে মানুষের স্বর বেরোচ্ছে। হঠাৎ পানির তলা থেকে নয়ন ভেসে উঠল। না, সেটা আমাদের নয়ন ছিল না। তার গায়ের চামড়া মাছের আঁশের মতো ধূসর হয়ে গেছে। তার চোখের মণি নেই, শুধু সাদা দুটো কোটর। সে হাসল, এক বিভৎস হাসি। সে বলল, রাশেদ, নেমে আয়, এখানে খুব শান্তি, কোনো ভয় নেই। কাশেম মাঝি তখন তার গলার তাবিজে হাত দিয়ে সজোরে দোয়া পড়তে শুরু করলেন। তিনি চিৎকার করে বললেন, এরা আমাদের ভয় নিয়ে খেলে, নামিস না। আমি সেই বাকি কালচে ডিমগুলো সব একসাথে পানিতে ছুঁড়ে দিলাম। সাথে সাথে হালদা নদী একবার বিশাল গর্জন করে উঠল। কোনো মানুষের নয়, কোনো পশুরও নয়, মনে হলো নদী নিজেই ব্যথায় কাতরাচ্ছে। পানির নিচের আলোগুলো নিভে গেল। নয়ন ধীরে ধীরে আবার পানির গভীরে তলায় গেল। সে আর ওঠেনি। আজ অনেক বছর হয়ে গেছে। আমি এখনও হালদা নদীতে ডিম ধরি না, শুধু সাধারণ মাছ ধরে সংসার চালাই। কিন্তু আজও যখন খুব ভোরে বা গভীর অমাবস্যায় নদীতে কুয়াশা নামে, আমি দেখি পানির অনেক গভীরে নীলচে আলো জ্বলছে। আমি জানি ওগুলো অপেক্ষা করছে কোনো এক লোভী মানুষের জন্য, যারা নিষেধ অমান্য করে হাত বাড়াবে সেই কালচে ডিমের দিকে। মনে রাখবেন, হালদা নদী খারাপ না, নদী তো প্রকৃতির, কিন্তু নদীর নিচে যারা থাকে তারা সুযোগ খোঁজে, আর মানুষ হলো তাদের সবচেয়ে সহজ শিকার। যদি কখনো হালদায় যান এবং মাঝরাতে কেউ আপনার মায়ের গলায় ডাক দেয়, পিছনে তাকাবেন না, শুধু মনে মনে বলবেন, নিষেধ মানিস।